নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরা টিভি। ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠান লোককথায় আজ আমাদের সাথে যিনি রয়েছেন তিনি সিপিআইএম এর মহকুমা কমিটির অন্যতম সদস্য নিত্যানন্দ বর্মন। আমরা প্রথমে ওনাকে আমাদের ত্রিপুরা টিভির পর্দায় স্বাগত জানাচ্ছি। ত্রিপুরা টিভির বিশেষ টক শো লোককথা, যেখানে উঠে আসে সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক। প্রতি রবিবার রাত ৮টায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায়। নমস্কার। আমরা প্রথম পর্বে আপনার কাছে জানতে চাইবো বর্তমান নলছর বিধানসভায় আপনাদের বামেদের অবস্থানটা কিরকম? আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। আমরা যে কাজ করি, আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আমরা লড়াই করি। কাজে আমাদের ধারাবাহিক সেখানে কাজ আছে সারা দেশ, সারা রাজ্যে, এবং আমাদের সাংগঠনিক কাজও সেখানে ধারাবাহিক আছে। সেই হিসাবে আমাদের রাজ্য, জেলা, মহকুমা এবং নলছর বিধানসভায় যদি ধরেন সাংগঠনিক কাঠামো, সেই হিসাবেও আমাদের ধারাবাহিক জনগণের স্বার্থে, জনগণের দাবি নিয়ে আমাদের লড়াই সেখানে অব্যাহত সেখানে থাকছে। আমরা সম্প্রতি দেখেছি বিভিন্ন আন্দোলন লড়াই করেই আপনারা নলছড়ে আছেন বা নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছেন। সেক্ষেত্রে বিরোধীদের আসল ভূমিকাটা কি পালন করছেন নলছড়ে? নলছড়ে বিরোধীদের, আমাদের বিরোধী যারা আছে, বিশেষ করে এখন যারা শাসক দল বিজেপির একটা তাদের কাজকর্ম আছে, মূলত আরএসএস কে ভিত্তি করেই সেখানে তারা কাজ করছে। তারাও তাদের কাজ করছে, কিন্তু তাদের যে মূল বিষয়টা হচ্ছে, তারা নিজেরাই বলে যে আমাদের জনগণের দরকার নেই, তারা সমাজদ্রোহী, একেবারে নেশা কারবারির যারা একেবারে সামনের দিকে থাকে, তাদেরকে নিয়ে চলতে পারলেই তারা সেখানে আপনার সমস্ত কিছু বলে দিবে। কাজেই তারা যখন বলে জনগণ দরকার নেই, এভাবেই নির্বাচন হলে পরে আমরা সরকারে আসব, কাজেই জনগণেরও উন্নয়ন করার তার কোনো সেই জায়গার মধ্যে মানসিকতা সেখানে থাকে না। সেই দৃষ্টিতে তারা সেখানে এই যে একটা ভয় ভীতি সেখানে রাখা মানুষের মধ্যে, এবং যেই স্বচ্ছ বা মানুষ যে শান্তিতে চলা, এটার ক্ষেত্রে বাধা সেই জায়গার মধ্যে হচ্ছে। তো প্রথম কাজ হচ্ছে তো শান্তিতে মানুষ থাকতে পারলেই, মানুষের জীবনে কি প্রথম শান্তি, এই শান্তি যদি না থাকে তাহলে উন্নয়ন হবে কি করে? সেই দিক থেকে দেখা যাচ্ছে তাদের কাজকর্ম সেখানে আছে, মানুষকে দমিয়ে রাখার জন্য, মানুষ যাতে কথা না বলতে পারে, মানুষ যাতে তার অধিকার বাস্তবায়নের জন্য সেখানে মুখ খুলতে না পারে, কাজেই একমাত্র ফ্যাসিস্টিক কায়দায় মানুষকে দমিয়ে রাখার জন্য যা যা করণীয় সেই কাজ সেখানে তারা করছে। এবং তাদের বিরোধী যারা আছে, বিশেষ করে আমরা যাতে কোনো ধরনের একটা রাস্তার দাবি হলে পোস্টার লাগানো করা যাবে না, মানুষের বাড়িতে যাওয়া যাবে না, আন্দোলন করা যাবে না, কোনো কিছু সেই জায়গার মধ্যে করা যাবে না। এই ধরনের ভূমিকা নিয়ে তাদের যেমন সারা দেশে সব জায়গায় আছে, এখানেও এই ধরনের সেখানে কার্যকলাপ সেখানে তারা চালিয়ে যাচ্ছে। একেবারেই জানতে চাইবো, বিধায়ক হিসেবে আপনার এলাকায় দীর্ঘদিন ছিলেন কিশোর বর্মন, এখন তিনি মন্ত্রিত্ব পেয়েছেন। বিধায়ক হিসেবে কাজ অগ্রগতি বাড়িয়েছেন নাকি মন্ত্রী হবার পর তিনি কাজের গতি বাড়িয়েছেন? বিরোধী হিসেবে কি দেখছেন? আমি যেটা বলতে চাইছি, আগেও একজন মন্ত্রী ছিলেন সুকুমার বর্মন, এবং বাম সরকারের সময়তে ওনার ভূমিকা ছিল। এই এলাকায় আপনারা যত পিচের রাস্তা দিয়ে চলবেন, সমস্ত পিচের রাস্তা এই নলছর বিধানসভা এলাকায় সবগুলি এই বিধায়ক এবং মন্ত্রী সুকুমার বর্মনের সময়তে সেই রাস্তাগুলি সেখানে করা হয়েছে, বামফ্রন্ট সরকার। এবং এখানে
হাসপাতাল, গ্রামীণ যে হাসপাতাল তক্সাবাড়াতে আছে, জুমেরডাবা মানে নলছড়ে হাসপাতাল, স্বাস্থ্য পরিষেবা, হ্যাঁ, এই যে স্কুল, এখন যেটা অদ্বৈত মল্লবর্মন স্কুল, এই এলাকার সার্বিক উন্নয়নে সদ্য মন্ত্রী সুকুমার বর্মনকে বাদ দিয়ে বলা যাবে না। এখন যিনি আছেন, কিশোর বর্মন বিধায়ক হয়েছেন, উনি বিলোনিয়া কলেজ থেকে সোজা চলে গেছেন কলকাতায়, সেখানে এসেছিলেন, এখন এরপরে এসেছেন, এসে তখন বিধায়ক ছিলেন সুভাষ দাস, তার চাইতে ভালো প্রমাণ করার জন্য নেতৃত্ব ছিলেন, অসংখ্য সেখানে পোস্টার লাগিয়েছেন, ফ্ল্যাক্স লাগিয়েছেন, নিজের ফ্ল্যাক্স লাগিয়েছেন, লাগাতেই পারেন, ওনার এ বিষয় আছে, ফ্ল্যাক্স লাগিয়েছেন, এগুলি করেছেন। সে জায়গার মধ্যে আপনার এত প্রচার সেখানে নিয়েছেন, মানুষ ভেবেছে হ্যাঁ ঠিক আছে, ভালোই হবে, হ্যাঁ কিশোর বর্মন যদি এমএলএ হয় সুভাষ দাস থেকেও ভালো হবে, মানুষ ভাবছেন। কাজে মানুষ, উনি দল নির্বাচন করেছেন, বিধায়ক মানুষ সেখানে, আপনারা দেখেছেন নির্বাচনের মাধ্যমে নির্বাচন কিরকম হয়েছে, 23-এর নির্বাচন আপনারা জানেন। কাজে বিধায়ক তিনি হয়েছেন, এই বিধায়ক হওয়াতে মানুষের মূল যে কাজ সেখানে, সেই জায়গার মধ্যে এই যে আমি প্রথমত যে রাস্তাগুলির কথা বললাম, আপনি বলুন তো বটতলী থেকে দুর্লভনারায়ণ রাস্তা, হ্যাঁ চলাচলের জায়গা আছে কিনা? সোনামুড়া থেকে তক্সাপাড়া যাওয়ার যে বিশ্রামগঞ্জ পর্যন্ত রাস্তা, এই যে অসংখ্য রাস্তাগুলি যে আছে মেরামত করার, হ্যাঁ কিছু কাজ হয়েছে, হয়নি তা না, মেরামত করার ক্ষেত্রেও সেখানে পেরে উঠছে না। বা এই যে হাসপাতালগুলি, যে ছোট ছোট হাসপাতালগুলি আছে, এখানে ডাক্তার থেকে আরম্ভ করে বা পরিষেবার যে বিষয়গুলি আছে, এতে মানুষ, হ্যাঁ সেই জায়গার মধ্যে আমরা কান পাতলে শুনি, সেখানে মানুষ যে বলছে যে না ঠিকঠাক হচ্ছে না, মানুষের মধ্যে পুঞ্জীভূত খুব তৈরি হচ্ছে, মানুষের মধ্যে খুব তৈরি হচ্ছে, কাজ তো কিচ্ছুই হচ্ছে না, হ্যাঁ কিচ্ছুই হচ্ছে না। এই রকম অবস্থার মধ্যে বিধায়ক হক উনি, মানুষ বলছেন যে বিধায়ক হওয়ার সময় তো উনি তো কেমতুলিতে বাড়ি, কেমতুলি তো কারো জায়গায় কারো সেখানে সম্পর্ক নেই, রাস্তা দিয়ে চলে যেতেন, আগরতলা যেতেন, কারোর সাথে কথাবার্তা বলতেন না, এরকম বলছে। এখন মন্ত্রী হয়েছেন, মানুষের আশা আকাঙ্ক্ষা অবশ্যই আছে ওনার উপরে, এই আশা আকাঙ্ক্ষা থেকে মানুষের অভিজ্ঞতাই সেখানে বলছে যে আসলে তেমন কিছু সেই উন্নয়নের নজর এখানে দেখা যাচ্ছে না। আমাদের একটা টকশোতে বিধায়ক বা মন্ত্রী বাবু অভিযোগ করেছেন, বামেদের আমলে নলছর বাজারটা একটা নেশার আখড়া ছিল, সন্ধে হলে নেশায় জমজমাট হতো, তা পরিত্রাণের জন্য নেশা বিরোধী যে অভিযান বিজেপি করছেন, তাতে ওনারা সচেষ্ট হচ্ছেন। আপনার কি মনে হয় যে বাম আমলের থেকে কি এখন নেশা বেড়েছে নাকি কমেছে? আমি যেটা বলবো এটা ঠিক, আমরা বাম আমলে তো আমরা বলিনি নেশা মুক্ত হয়ে গেছে, কিন্তু এরা নেশা মুক্ত ত্রিপুরা করার স্লোগান দিয়ে সরকারে এসেছে, সরকারে আসলে নেশা মুক্ত করবে। অভিজ্ঞতা কি বলে, বামফ্রন্টের সময়তে তো রেলে ওয়াগন ভর্তি করে নেশা আসেনি, বামফ্রন্টের সময়তে এই নেশার রমরমা এমন কি ছিল? নেশা কারবারিদের মধ্যে একেবারে হেড যারা আছে ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রেই বলবো, যারা একেবারে সামনের সারিতে নেশা বাণিজ্যে বিভিন্নভাবে ছোট ছোট 15 থেকে আরম্ভ করে বাচ্চাদের পর্যন্ত সর্বনাশ করে দিচ্ছে, হ্যাঁ কিশোর বয়সের এদেরকে সর্বনাশ করেছে, ট্যাবলেট এইসবগুলি বিক্রি করে, এরা সবচাইতে যারা সামনের সারিতে বড় মানে আছে, একেবারে দেখবেন মন্ত্রী নেতার কাছের লোক,
উচ্চস্তরীয় সেখানে পড়ে বসে আছে, শুরু থেকে আছে। তো এতে কি বলা যায় এই রাজ্যে নেশামুক্ত হয়েছে? নেশার সাগরে ভেসে যাচ্ছে ত্রিপুরা রাজ্য, নেশার সাগরে ভেসে যাচ্ছে। কাজী নলছড়ে যেটা বলছে, তাদের কথার সাথে তো কাজের মিল থাকে না, কথার সাথে কাজের মিল থাকে না। কাজেই নেশা এটা ত্রিপুরা রাজ্য আকড়া হয়ে বসেছে, সাগর হয়েছে, এবং নলছিরও এটা সেই জায়গায় আছে। কাজেই নেশা মুক্ত হয়নি। বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা রয়েছে। 10,323 চাকরি যাওয়ার পর এই বিষয়টা পরিলক্ষিত আমরাও করছি বা আপনারাও করছেন। এই বিষয়ে বিরোধীদের ভূমিকা কি? আমরা তো লড়াই করছি। আমরা বামফ্রন্ট সরকার থাকতেও লড়াই করছি, বিদ্যালয়গুলিতে শিক্ষক দিতে হবে। আমাদের গণসংগঠনগুলি, ছাত্র সংগঠন এবং যুব সংগঠন, এগুলি সেখানে বলেছে বিদ্যালয়গুলিতে শিক্ষক দিতে হবে। এবং বামফ্রন্ট সরকার আন্তরিকভাবেই তখন মানুষের কথা শুনে বিদ্যালয়গুলির মধ্যে কিভাবে শিক্ষক দেওয়া যায় ভূমিকা সেই জায়গার মধ্যে নিয়েছে। আপনারা দেখেছেন, আমি একটু বাড়িয়ে বলছি যে বামফ্রন্ট সরকারের সময়তে আপনার এই রাজ্যের মধ্যে প্রত্যেকটা মহকুমাতে কলেজ করার জন্য সিদ্ধান্ত হয় এবং কলেজ হয়। শুধু কলেজ হয়নি, কলেজটাকে পরিকাঠামো উন্নয়নে বিভিন্ন এই যে বিভাগে তাকে আরো বেশি উন্নত করার জন্য অনার্স থেকে আরম্ভ করে, আমি সোনামুড়ার এই যে কলেজের কথাই যদি বলি, শুরু করেছিল, নানান বিষয়গুলি হয়েছে। কাজে কলেজ করা, 2টা মেডিকেল কলেজ করা, টেকনিক্যাল নানান বিষয়গুলি, শিক্ষা প্রসারে বামফ্রন্ট সরকার উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। কারণ বামফ্রন্ট সরকার বুঝতো শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ড না থাকলে পরে জাতি এগোতে পারে না। আমাদের দেহের পেছনের দিকে মেরুদণ্ডটা থাকে, এই মেরুদণ্ডটা যদি খারাপ হয়ে যায় মানুষ চলতে পারে না। কাজেই সেইটাকে মাথায় রেখেই শিক্ষা জাতির মেরুদণ্ড, এবং শিক্ষায় যদি উন্নতি না হয় সমাজ উন্নত হতে পারে না, মানুষ উন্নত হতে পারে না। কাজে প্রথম হচ্ছে শিক্ষা, সেটাকে মাথায় রেখে শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছিল বামফ্রন্ট সরকারের সময়তে। এই জায়গার মধ্যে দেখা যাচ্ছে বিজেপি সরকার যখন এসেছে, বিদ্যালয়গুলি সেখানে কমে 900 উপরে বিদ্যালয় কমিয়ে আনা হচ্ছে। এই জায়গায় আপনাকে একটু থামাবো। বলতে চাইছি, বিজেপি যখন অভিযোগ করে বামেরা অতিরিক্ত স্কুল খুলেছে যেখানে প্রয়োজন নেই, আসলে আপনারা শিক্ষা দিয়েছেন কিন্তু গুণগত মান শিক্ষা দিতে পারেননি। যেটা বর্তমান সরকার দিচ্ছে বিদ্যাজ্যোতি প্রকল্প থেকে বিভিন্ন প্রকল্পে, সেটা বামেরা পারেনি, কি বলবেন? এটা বলছি, আপনি বলুন, এই যে আপনি পাহাড়ি এলাকায় যান, বিভিন্ন এলাকায় যান, আপনার এখন যে স্কুলগুলি তুলে দিয়েছে, স্কুলগুলি দেওয়ার কারণে একটা মেয়ে 15 কিলোমিটার হেঁটে স্কুলে যেতে পারছে, তার গাড়ি ভাড়া নেই। গরিব কৃষক, শ্রমিক, পাড়ায় গ্রামে যদি স্কুলটা থাকে, মেয়েটা স্কুলে যেতে পারে, ছেলেটা স্কুলে যেতে পারে, তার এত খরচ লাগে না। কাজে কাছাকাছি যখন স্কুলটা থাকবে, তার স্বাভাবিকভাবে ছাত্র সেখানে ড্রপ আউটটা কমবে। সেটাকে মাথায় রেখে বামফ্রন্ট সরকার একেবারে গরিব অংশের সাধারণ ছেলেমেয়েরা যাতে স্কুলে যেতে পারে তার জন্য পাড়া গ্রামে সেখানে স্কুল করেছে। কাজে ড্রপ আউট বন্ধ করার জন্য, সেই দিক থেকেও তো সেখানে দেখা গেছে ত্রিপুরা রাজ্যের শিক্ষার মান আপনি বামফ্রন্ট সরকারের সামনের সারিতে ছিল, ভারতবর্ষের মধ্যে সামনের সারিতে ছিল শিক্ষায়। এই যে নানান দিক থেকে অফিসার থেকে আরম্ভ করে ভারতবর্ষের উপরের যা পরীক্ষাগুলি হতো, ত্রিপুরার ছেলেরা তো সেখানে হতো। গ্রামে গ্রামে সেখানে ডাক্তার হয়েছে, চন্দনমুড়াতে নলছড় বিধানসভা কেন্দ্রে ডাক্তার আছে, কেন্তলিতে ডাক্তার হয়েছে। আশা করা যায় বামফ্রন্ট সরকার ছাড়া, বামফ্রন্ট সরকারের সময়তে শিক্ষার ব্যাপক প্রসারের কারণেই আজকে ড্রপ আউট বন্ধ হয়েছে। এখন বরঞ্চ এই যে বিদ্যালয়গুলি বন্ধ করে দিয়েছে, আপনি গুণের কথা বলছেন, আপনি সেই জায়গার মধ্যে তো স্কুলেই যেতে পারছে না, ড্রপ আউট বাড়ছে ছেলে মেয়েদের। বিভিন্ন জায়গায় দেখবেন, সেখানে আপনার তো ঘুরেন দেখবেন সমস্ত কিছু সেন্ট্রালাইজেশন করা, স্কুল থাকবে না,
কিছু মানুষের শিক্ষা হবে, সব মানুষের শিক্ষা হবে না। গরিব ছেলেমেয়েদের শিক্ষার দরকার নেই, শ্রমিকের ছেলেমেয়েদের শিক্ষার দরকার নেই, তাদের প্রয়োজনে কেরানি মাস্টার করার জন্য শিক্ষা। আমরা বলছি না যে এটা করার দরকার নেই, গুণমান তো অবশ্যই দরকার, কিন্তু বেশিরভাগ মানুষকে বাদ দিয়ে মুষ্টিমেয় মানুষের জন্য শিক্ষা, এই শিক্ষা তো জাতির মেরুদণ্ড হবে না, ড্রপ আউট থাকবে। সেই দিক থেকে দেখবেন আপনার স্কুলে পরীক্ষা দিতে গেলে বিদ্যার্থীদের কত টাকা পরীক্ষার ফিস দিতে হয়। এখন তো পরীক্ষার ফিস বাড়িয়েছে, জটিলতা, ভর্তি হওয়ার জটিলতা, আর সবাই সেখানে ইংলিশে। আমরা গ্রামের ছেলে সবাই হওয়া উচিত, ভালো হওয়া আমাদের করতেই হবে, কিন্তু সবাই কি পারবে সেই জায়গার মধ্যে টাকা দিয়ে পড়ার জন্য? বামফ্রন্ট সরকার অবৈতনিক শিক্ষা ব্যবস্থা কলেজ পর্যন্ত করেছে, বেতন লাগবে না, আর এখন সব জায়গাতে বেতন সেখানে বলেছে। কাজে সেই জায়গাতে আমরা যেটা বলতে চাইছি, গুণমানতে একেবারে আপনারা বলছেন তো তলানিতে চলে যাচ্ছে, ড্রপ আউট হচ্ছে। বরঞ্চ বামফ্রন্ট সরকারের এই শিক্ষার প্রসারের মধ্য দিয়েই স্কুলে যখন শিক্ষক থাকতো তাহলে স্বাভাবিকভাবে আপনার এই যে সেন্ট্রালের নানান নিয়ম অনুসারে সংখ্যাটা ধরে দিয়েছে, এতজনে এত ছাত্র থাকবে, এতজন শিক্ষক থাকবে, সেই নিয়ম আছে সেখানে। কাজেই শিক্ষক থাকলে আপনার গুণমান বাড়বে। আর আপনি স্কুল করে রাখলেন, আপনার সমস্ত কিছু করলেন, কিন্তু শিক্ষক নাই, হবে গুণমান? কে পড়াবে ছাত্রগুলিতে? আজকে সেই জায়গায় তো চলে যাচ্ছে। কাজে স্কুলগুলিতে শিক্ষক নেই, আপনি যাবেন সেখানে একজন মাস্টার, আমাদের পোংবাড়িতে আছে একজন মাস্টার, সেখানে আপনার 1 থেকে 5 একটা ক্লাসে নিয়ে পড়াতে হয়, হবে শিক্ষার মান? হবে? কাজে এইরকম, এগুলি তো বুঝগুড়ি কথাবার্তা, বুঝগুড়ি। কাজেই সেখানে সঠিক পরিকল্পনা করে, আমরা বলতে চাইছি সঠিক পরিকল্পনা করে বিদ্যালয়গুলিতে প্রথম যে কাজ, শিক্ষক নিয়োগ করা, এই কাজ সেখানে করতে হবে, এগুলির দিন নজর নেই। কাজে আমাদের দাবি হচ্ছে স্কুলগুলিতে শিক্ষক দাও, এই কাজ সেখানে করতে। এরাই তো বলেছে সেখানে বামফ্রন্ট সরকার, সেখানে এই যে টেটের মাধ্যমে সে পাস করলে ফিক্স থাকবে না, এগুলি থাকবে না, এখন ফিক্সড হচ্ছে না, ফিক্স বন্ধ হচ্ছে, বরঞ্চ আপনার স্টেটে পাস করে আন্দোলন করতে হচ্ছে, পুলিশ ঠেঙানি খেতে হচ্ছে। বিজেপি সরকার যারা স্টেট পাস করেছে চাকরি নেই, এগুলি হচ্ছে। কাজেই এই হচ্ছে যে শিক্ষার যে অবস্থা, এই অবস্থার মধ্যে সেখানে আজকে ছাত্ররা পড়েছে। আর সাংস্কৃতিক অঙ্গনে যদি আমরা খেয়াল রাখি, ইদানিংকালে প্রোমো ফেস্টের নামে প্রচুর বড় বড় প্রোগ্রাম হচ্ছে রাজ্যের মধ্যে। তো বিরোধীদের বা আপনাদের যারা বিরোধী রয়েছেন, বিজেপির অভিযোগ, সিপিআইএম থাকতে রাজ্যবাসী কখনো এমন সাংস্কৃতিক অঙ্গন ত্রিপুরা রাজ্যে দেখেনি। আপনারা কি মনে করছেন, আসলে অর্থনৈতিক লস নাকি মানুষকে সুন্দর স্বাচ্ছন্দ্য পরিষেবা দেওয়া? সাংস্কৃতিক জগতে সুস্থ সংস্কৃতি বিকাশ হোক আমরা চাই। আমরা দেখেছি বামফ্রন্টের সময়তে গ্রামের ছেলে মেয়েরাও এই যে সাংস্কৃতিক একটা আপনি মেলাগুলোই দেখবেন, এই যে বর্ণালীকে কেন্দ্র করে নানানভাবে সেখানে হয়েছে। নির্মল উৎসবের কথাই বলুন, এগুলি বামফ্রন্টের সময়তে জল উৎসবের কথাই বলুন, এখানে অদ্বৈত মল্লবর্মন উৎসবের কথাই বলুন, নানান বিষয়গুলি সেই জায়গার মধ্যে, যাতে সংস্কৃতি আন্দোলন, সুস্থ সংস্কৃতির বিকাশ হয়, ছেলেমেয়েরা যাতে সুস্থ সংস্কৃতির বিকাশ করতে পারে, মানসিকভাবে সেইভাবে তাকে তৈরি হতে পারে, এই বিষয়গুলি সেখানে ছিল। আমরা চাইছি ছেলে মেয়েদের তৈরি করতে রবীন্দ্র, নজরুল, সুকান্ত এবং সুস্থ সংস্কৃতি, গ্রামের এই যে বিভিন্ন সংস্কৃতি আছে মানুষের, এই সংস্কৃতিগুলি বিকাশ হোক, এটা বামফ্রন্ট সরকারের মধ্যে চাইছে। এখন যেই সংস্কৃতি করছে, বিভিন্ন জায়গার মধ্যে হচ্ছে, ভালো অনুষ্ঠান সেখানে করছেন, এই অনুষ্ঠানগুলি, এই যে বিভিন্ন শিল্পী সেখানে আছেন, আইডল আনছেন, ভালো কথা, মানুষ উপভোগ করছে, কিন্তু এটা তো ঠিক, মানুষের যদি পেটে ভাত না থাকে, খাবার না থাকে, সে যাবে এই আনন্দ উৎসব করার জন্য? আগে তো পেটে খাবার জোগাড় করতে হবে,
আবার আগে কাজ চাই, কাজ থাকতে হবে। কাজ না থাকলে আপনার সেখানে সে খাবে থেকে সে খাওয়া আনন্দটা পরে আসবে, পরে আসবে। কাজে আজকে তো সেই জায়গার মধ্যে একেবারে যেমন ভাবে করছে এই বিষয়গুলি, আমি বলবো যে অর্থনৈতিক ভাবেও সেখানে ত্রিপুরা রাজ্যের একটা খারাপ পর্যায়ে এমনিতেই চলছে, আরো খারাপ পর্যায়ে সেখানে হচ্ছে। এবং এটা ঠিক যে স্কুলের ছাত্র ছাত্রী সমস্ত কিছু নিয়ে সুস্থ, এই নেশার বিরুদ্ধেও একটা সুস্থ সংস্কৃতির বিকাশ সেখানে হোক, এটা আমরা চাইছি। বিদ্যুৎ বিভাগের দিকে যদি একটু নজর রাখি, আপনাদের সময় ছিল, এখনো ছিল, বিদ্যুৎ মাশুল বর্ধিত হয়েছে, আপনাদের দীর্ঘদিনের আন্দোলন। তো সেই বিষয়টাকে নলচর সহকারে গোটা মহকুমা বিভাগে কিভাবে আপনারা দেখছেন? বিদ্যুতের আপনার দেখছেন বামফ্রন্ট সরকারের সময়তে আপনার এই যে বিদ্যুৎ মাশুলের, হ্যাঁ, 2 টাকা 2.5 টাকা বা 3 টাকা এরকম সেখানে ছিল, হ্যাঁ, এবং ভর্তুকি দিত, হ্যাঁ, ভর্তুকি দিয়ে যারা গ্রাহকরা আছে ভর্তুকি দিত। এবং আপনার সময়তে যখন সঠিক সময় না দিতে পারতো, তারপরেও সেখানে ভর্তুকি দিয়ে সেখানে মানুষের গ্রাহক সেখানে করতো। আর আজকের জায়গার মধ্যে এই যে মিটারগুলি, হ্যাঁ, ডিজিটাল মিটার ছিল, হ্যাঁ, ভালো মিটার ছিল, এখন স্মার্ট মিটার লাগিয়ে সেখানে দিচ্ছে। আমাদের এখানেও 25টার মতো লাগিয়েছে, অন্যরা লাগাতে পারে। দেখা যাচ্ছে, হ্যাঁ, আগে এই যে বিল আসতো, বিল আপনার 100-200 টাকার মধ্যে বিল সেখানে থাকতো একটা মিনিমাম চার্জ। এখন তো নানান ভাবে চার্জগুলি আসছে। এই চার্জগুলি আসার জন্য দেখা যায় 100 জনের 100 টাকার বিল আসতে এখন 500 টাকা, 1000 টাকা, 900 টাকা প্রতি মাসে। সেটা 500 টাকার নিচে বিল সেখানে হচ্ছে না। কাজেই বিল সেখানে তারা সেখানে বাড়ছে। এবং এই যে নানান মাসুলগুলি বৃদ্ধি হচ্ছে, এতে করে মানুষের উপর চাপ সেখানে বাড়ছে। সেই দৃষ্টিতে বলছি, আমরা এই স্মার্ট মিটারগুলি বাতিল করে, হ্যাঁ, বাতিল করার জন্য এখন নানানভাবে স্মার্ট হচ্ছে, সমস্ত কিছু স্মার্ট হচ্ছে, স্মার্ট মিটার কেন হবে না? আর স্মার্ট মিটার তো হবে মানুষের প্রয়োজনে, কি হচ্ছে মানুষের প্রয়োজনে তো ব্যবহার করতে হবে। কাজেই এই যে অর্থনৈতিকভাবে একটা বিরাটভাবে মানুষকে চাপে ফেলানো, মানুষ বিদ্যুৎ থেকে সরে যাবে, গ্রাহক থেকে সরে যাবে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এই যে বিদ্যুৎ আইন করা হচ্ছে, এতে মানুষ সেখানে এই বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না, হ্যাঁ, এই জায়গায় সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এই বিজেপির সেখানে সরকার। যে বিদ্যুৎ আইনের ফলে নানান কথাই সেখানে বলছেন, বড় বড় কথা বলছেন বিদ্যুৎ নিয়ে, কিন্তু কত ঘন্টা লোডশেডিং থাকে আপনার। এটা তার ভিজার আগেই তো, বৃষ্টি হলে বর্ষার দিনে তার ভিজার আগে বিদ্যুৎ চলে যায়। এখনো তো কতবার সেখানে বিদ্যুৎ চলে, এতে তো দারুণ ভাবে সেখানে ব্যাঘাত। বিদ্যুৎ ত্রিপুরা রাজ্য উৎপাদন করে বিদ্যুৎ সেখানে বাইরে বিক্রি করা যেত, এখন সেখানে কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে? এতে করে নলচর সহ গোটা ত্রিপুরা রাজ্যে না, ভারতবর্ষে বিদ্যুৎ আইন যা করা হচ্ছে, এতে করে মানুষ, গ্রাহকরা বিদ্যুৎ সেখানে চালাতে পারবে না, বিদ্যুতের আলো মানুষের ঘরে থাকবে না। পালা বদলের ঠিক পূর্বেই 2018 বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 50,000 চাকরি। এখন ওরা বলছে সরকারি চাকরি, এটা ওরা বলেনি, কিন্তু কর্মসংস্থান করছেন। তো আদৌ আপনাদের যারা বিরোধী রয়েছে, আপনাদের চোখে কি সত্যি 50,000 চাকরি বৎসরে দিচ্ছেন কিনা? আপনি 2014 সালে যখন নরেন্দ্র মোদী ভারতবর্ষের সরকারে আসেন, তার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি একটু পিছিয়ে বলছি এই কারণে, প্রতিশ্রুতি দিয়েছিলেন কি বৎসরে 2 কোটি বেকারের চাকরি দেবেন, ভারতবর্ষে বেকার থাকবে না। এটাকে আরো বেশি এগিয়ে ত্রিপুরা রাজ্যে 18 সালের বিধানসভা নির্বাচনে আপনারা রেকর্ড আছে, রেকর্ড দেখবেন। এবং বলেছিল, নাম্বার বলেছিল, আস্তাবল ময়দানে নাম্বার বলেছিল এই যে সুনীল দেওধর, বিজেপির প্রভারী মুখপাত্র এসেছিলেন সেই সময়, যে আমার এই নাম্বারটা লিখে রাখুন, সরকার আসলে পরে মিস কল দেবেন, মিস কল দিলে পরেই চাকরি হয়ে যাবে, চাকরি হবে। এবং
সরকার যাওয়া সেখানে বামফ্রন্ট যাওয়ার পর বিজেপি সরকার আদালতে হওয়ার পর ওই সুনীল দেওধররাই বলে ত্রিপুরার মানুষ এত বোকা নাকি, মিস কলে চাকরি হয়, মিস কলে চাকরি হয়। কাজেই এরা সেটা বলছে, এবং মিস কল দিয়ে সেখানে কল করে চাকরি হয়েছে, হয়নি তো। এবং এরাই কিন্তু ত্রিপুরার মানুষকে বোকা বলে গেল। এবং হেমন্ত বিশ্ব শর্মা, এই আসামের এখন মুখ্যমন্ত্রী, উনিও তো বলেছেন যে আমার কথা রেকর্ড করে রাখুন, হ্যাঁ, সরকার আসলে পরে ঘুমাকে ঘুমাকে শুন রা হ্যাঁ, যে বৎসরে 50,000 চাকরি দেবেন, মিস কলে চাকরি হবে, এই লুপ সেখানে বেকারদের সামনে দিয়েছে। এখন চাকরি কি, এমনকি সর্বশিক্ষার তারা বলেছেন বামফ্রন্ট সরকার রেগুলার করবে না, রেগুলার করবে না, আমরা তোমাদের রেগুলার করবে। জিআরএস যারা আছে পঞ্চায়েতে, জিআরএস দের রেগুলার করবে। আমি বলতে চাইছি জিআরএসরা আজকে 2 মাস ধরে বেতন পাচ্ছে না। 2800-র উপরে জিআরএস আছে, কি বলে যে জিআরএসরা সেখানে বেতন পাচ্ছে না দুই মাস ধরে, তাদের সংসার চলছে না, উনুন সেখানে নিভে যাচ্ছে, এইরকম অবস্থা। সর্বশিক্ষার ক্ষেত্রে সর্বশিক্ষার রেগুলার হয়েছে এরা, বরঞ্চ এরা বেতন নানানভাবে কাটেল হওয়ার চেষ্টা করা হয়েছে। এবং বেকারদের কথা বলুন, এবং আমি তো বলছি বিভিন্ন এই যে পরীক্ষা দিয়ে, স্টেট পরীক্ষা দিয়ে এরা সেখানে চাকরি পাচ্ছে না, এবং এই যে নার্সিং নানান স্টাফরা আছেন এরা সেখানে পাচ্ছেন না। পরীক্ষা দিয়ে যোগ্যতা অর্জন করে সেখানে চাকরির দরজায় যেতে পারছে না, এইরকম সেই জায়গার মধ্যে আছে। সেখানে ত্রিপুরা রাজ্যে যোগ্য কোনো সেখানে যুবক যুবতী নেই, যোগ্যতা নেই, এটা সেখানে বলছে। আজকে বলো না এই ত্রিপুরা রাজ্যের যোগ্যতা ওলা সেখানে যুবক যুবতী নেই, চাকরি এরা দেবে না, চাকরি সেখানে দেবে না। আপনি বিপ্লব দেব কি বলেছিল, চায়ের দোকান খুলুন এবং এই রুদ্রসাগরে হাঁস পালন, গরু পালন, আপনার চাকরির থেকে উন্নত হবে। ত্রিপুরা রাজ্যের মানুষ কি চায়ের দোকান দেয়নি? ত্রিপুরা রাজ্যের মানুষ কি গরু পালেনি? ত্রিপুরা রাজ্যের মানুষ হাঁস পালেনি? বেকার যুবকদের শেখাতে হবে, এগুলি বেকার যুবকদের শেখাতে হবে, এরা সেখানে এদের কাছ থেকে এগুলি শিখতে হবে। কাজেই এরা সেখানে যেটা করছে না, এরা আমি আগেই তো বলছি, এরা তো সেখানে কথার সাথে কাজের মিল নেই, মিথ্যা কথায় এরা এত বেশি শিক্ষিত, মিথ্যা বলতে বলতে সত্য প্রমাণিত করা এরা আইডিওলজিতে আছে, কিভাবে মিথ্যা বলতে হয়, এরা ট্রেনিং প্রাপ্ত। কাজেই মিথ্যা কথা বলে এগুলি সেখানে আজকে সেই জায়গায় বেকাররা দিশেহারা হন্য করে ঘুরছে, হ্যাঁ, অন্য করে সেখানে ঘুরছে। আপনার আউটসোর্সিং এর মাধ্যমে সেখানে এগুলি চাকরি দেওয়া, এগুলি দেওয়া। আপনি বিভিন্ন যারা এই যে শহরের মধ্যে মেলাঘর পৌরসভায় যারা কাজ করছে, সাফাই অভিযান করছে, সাফাইয়ের কাজ করছে, এদের অবস্থা নিয়মিত করার ক্ষেত্রে 10 বছর চাকরি করলে ডিআরডব্লিউএস এদের নিয়মিত করবে না, এরকম অবস্থার মধ্যে আছে। সংরক্ষণ সেখানে তুলে দেওয়া, কিচ্ছু এগুলি থাকবে না। কাজেই বেকাররা দিশেহারা, বিজেপির জামানায় বেকাররা দিশেহারা, বেকার যুবকদের কাজ সেখানে নেই। কাজ থাকলে পরে না আপনার খাবারের ব্যবস্থা হবে, হ্যাঁ, খাবারের ব্যবস্থা হবে। কাজ নেই, খাবার নেই। আজকে জঙ্গল মানে এডিসি এলাকা থেকে বিভিন্ন জায়গায় দেখুন না মানুষের অবস্থা কি, এবং এই যে কাজের তো আপনি শুধু চাকরির ব্যাপার না, তো শুধু চাকরি না, রেগার অবস্থাটা কি, রেগার অবস্থায় কি, রেগায় তাদের নিয়ম করে বামফ্রন্ট যখন ছিল এবং ইউপিএ সরকারের সময়তে সেখানে লড়াই করে আমাদের কমিউনিস্ট পার্টির, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী এবং বামফ্রন্ট 100 দিনের কাজের গ্যারান্টি হবে, এটা জন্ম লগ্ন থেকে লড়াইটা শুরু করেছে। মানুষের 100 দিনের কাজের গ্যারান্টি দিতে হবে, নিত্য প্রয়োজনীয় জিনিস রেশনের মাধ্যমে সরবরাহ করতে হবে, এই লড়াই সেখানে ছিল। এবং এটা সুযোগ বুঝে সেই জায়গার মধ্যে ইউপিএ সরকারকে যখন সমর্থন করে 100 দিনের কাজ ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যে সেখানে চালু হয়েছে। আর 100 দিনের কাজের রেগার অবস্থাটা কি,
বাজেট, অর্থ বরাদ্দ, এই যে গত বাজেট করলো, বরাদ্দ কমিয়ে দেওয়া, হ্যাঁ, এবং রাজ্যের বরাদ্দ কমিয়ে দেওয়া। এখন 100 দিনের কাজ হতো, এখন দেখা যাচ্ছে 30 থেকে 40 দিনের কাজ সেখানে হয় না, রেগার কাজ হয় না, গ্রামে গঞ্জে কাজ নেই, অভাব সেই জায়গার মধ্যে। এবং দেখা যায় যারা এই বাড়িতে ঘুমিয়ে থাকে বিজেপির কর্মকর্তা, এদের 100 দিন হয়ে যায়, এদের 100 দিন হয়ে যায়। কিন্তু যারা কাজ করে, কাজ মাঠে কাজ করে, বয়স্ক লোক কাজ করে, আমরা তো বামফ্রন্ট সময়তে পঞ্চায়েতে বয়স্ক যারা সেট করে দিয়েছে, আইনে আছে, সেট করে দিয়েছে, তারা জল টল খাওয়াবে, হ্যাঁ, এবং মজুরি নেবে। এখন পুকুরে নামিয়ে দেওয়া হচ্ছে, পুকুর কাটুন, তাহলে করলে পরে আপনি মজুরি পাবেন। দেখা গেল একটা বড় অংশ বাড়িতে থাকে এবং তার কাজটা সেই শ্রমিকটা করতে হয়, এবং বলা হচ্ছে আউটসোর্সিং, সেখানে ইয়া হচ্ছে না, আউটপুট আসছে না, আউটপুট আসছে না। আউটপুট না আসার কারণে এই 200 টাকার উপরে যদি মজুরি থাকে, তার মজুরি এসে পড়ে 150 টাকা, যে কাজ করলো না তারটাও সেখানে যুক্ত হলো। এবং মজুরি পেতে গিয়ে কত সেখানে কল কাঠি সেখানে করতে হচ্ছে, ঠিক মতো মজুরিটা ঢুকছে না, সময় মতো ঢুকছে না, বকেয়া থাকছে। কাজ করে এই মাসে আপনার বউ আছে এখানে, এই এই পঞ্চায়েত গুলির মধ্যেই দেখবেন বউ আছে, সেই জায়গার মধ্যে কাজ করে ঠিক মতো মজুরি পাচ্ছে না, পঞ্চায়েতে পঞ্চায়েতে ঘুরতে হয়, 6 মাস আগে কাজ করেছে, সেখানে পাচ্ছে, সেখানে মজুরি পাচ্ছে না। এই রকম অবস্থায় আছে। কাজের ক্ষেত্রে বিজেপির এই সরকারের সময়তে, হ্যাঁ, চরমভাবে সেখানে নিচে নেমে গেছে। মানুষের হনে হাহাকার সেখানে আছে, কান পাতলে শোনা যায়। মানুষের দুঃখ দুর্দশা রয়েছে, আপনারা মানুষের পাশে রয়েছেন। তো আগামী 2028 নির্বাচনে মানুষকে সাথে নিয়ে যারা যুব ভাইরা রয়েছে, তাদের প্রতি কি আশা ব্যক্ত করবেন যে সরকারটাকে পরিবর্তনের জন্য? এবং বিজেপি সরকার যেটা বলছে সবকা সাথ সবকা বিকাশ, এক দেশ এক নির্বাচন, এবং এতে দেখা যাচ্ছে সবকা সাথ সবকা সর্বনাশ হচ্ছে। যেই কথা বলে সরকারে এসেছিল তার সাথে মিল নেই, এবং সেখানে মানুষকে 15 লক্ষ টাকা করে ঢুকিয়ে দেবেন বলেছিলেন, এই কথাগুলি সেখানে বলেছেন। কাজে একটা মিথ্যা, মানুষের কোনো দরকার নেই, এরা যখন বলছে মানুষ বিরোধী কার্যকলাপ সংগঠিত করছে। সেই যে আয়াটা আমাদের রাজ্য, আপনারা বলছেন এই যে 2023-এ যে নির্বাচন হয়েছে, আসলে বিজেপি জিতেছে? বুকে হাত দিয়ে বিজেপির যারা, আমি প্রশ্ন করতে চাই, বিজেপির নেতারা যারা আছে আজকে, যারা বড় বড় কথা বলে, সিপিআইএম শেষ, 1 ঘন্টা লাগবে সিপিএম কে গড়ে ঢুকিয়ে দিতে, সিপিএম কে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে, সিপিএম কে আরব সাগরে খুঁজে পাবে না। আপনারা বলুন তো, এখন তো সিপিআইএম এর নেতার বাড়িতে এসেছেন, সিপিএম তো খুঁজে পেয়েছেন, সিপিআইএম এর কর্মকাণ্ড হয়, এরা চাই সন্ত্রাস করে। আপনার এই যে 23-এর নির্বাচন, সন্ত্রাস যদি না হতো এবং এটা তীব্র মাথায় যারা নানানভাবে প্রলোভন সেখানে না দিত, এবং কত পার্সেন্টেজ ভোট পেয়েছে, সবটা দললে তো যদি সঠিক ভোট হয় 25%-এর বেশি ভোট এরা পায়নি, নিশ্চিত তারা সরকারে আসতে পারেনি, নিশ্চিত সেখানে 2023-এ হেরে গেছে। কাজে এদের রাস্তাতে হচ্ছে সন্ত্রাস, গুন্ডাবাজি করা, এইসব করা, মানুষ সেখানে দমিয়ে রাখা। আপনি পরিষ্কারভাবে বলতে চায়, এই যে মানুষের শান্তি দেখ, ভয়মুক্ত করুক, সঠিক নির্বাচনে, হ্যাঁ, যদি করা যায়, কাজে আমরা প্রস্তুত সেই জায়গার মধ্যে আছি। এবং মানুষ চাইছে, শুধু আমাদের না, মানুষ চাইছে এই রাহু গাছ থেকে মানুষ সেখানে মুক্ত হতে চাইছে, বেকার মুক্ত হতে চাইছে, ছাত্ররা মুক্ত হতে চাইছে, শ্রমিক মুক্ত হতে চাইছে, কৃষক মুক্ত হতে চাইছে। কাজে আপামর জনসাধারণ চাইছে এই যে একটা, হ্যাঁ, সেখানে চাপ চলছে, একটা জনবিরোধী কার্যকলাপ চলছে,
আইন শৃঙ্খলা নেই এই রাজ্যের মধ্যে, নেশা কারবারি, আপনি খুন সন্ত্রাস, নারী নির্যাতন, শিশু সহ পর্যন্ত আজকে নির্যাতনের শিকার, শিশু পর্যন্ত সেখানে নির্যাতনের শিকার। বেটি বাঁচাও বেটি পড়াও, আজকে বেটিরা সেখানে নির্যাতিত হচ্ছে। আপনি কাকরাবনের এই যে মির্জার ঘটনা দেখছেন তো, হ্যাঁ, আপনার এই এমএলএর বাইপু পর্যন্ত সেখানে খুন করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, এরকম ঘটনা সেখানে আছে। কাজেই মেয়েরা আজকে নিরাপদ না। আপনার এই আইন শৃঙ্খলার ক্ষেত্রে সমস্ত থানায় যান, মন্ডলের কাগজ আসেনি, সেখানে বলে দেয়, সব থানায় এগুলি চলছে। সেই মধ্যে আপনার সোনামুড়াতে ওসি, আরে বিলুনিয়াতে ওসি মার খেলো, উর্দি পড়া, সেখানে কি কি অবস্থা চলছে। এখন তো বিজেপির জমানায়, এক সময় 18 সালে বিজেপি সরকার হওয়ার পর সিপিআইএম দেখলে সেখানে আক্রান্ত করো, আমরাও তো কয়েকবার সেখানে আক্রান্ত হয়েছি। আমার 3.5 মাসের বাচ্চা নিয়ে আক্রান্ত হয়েছে। মেলাগড় বাজার পূজার উৎসব করতে গিয়ে সেখানে এরকম অসংখ্য আক্রমণ, সিপিএম থেকে আক্রমণ করো, সিপিএম আক্রমণ করতে 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 আর সিপিএম আক্রমণ করা যায় না, সাধারণ মানুষের উপর আক্রমণ শুরু হয়ে গেছে। সাধারণ মানুষের আক্রমণ শেষ করা, এখন তো নিজে নিকুজিশন বাণিজ্য, এই নিকুজিশন বাণিজ্য নিয়ে নিজেরা সেখানে আক্রান্ত। আপনি প্রতিমা ভৌমিকের কথা দেখছেন, প্রতিমা ভৌমিকের কথা, হ্যাঁ, বিপ্লব দেয় একদিকে, মানিক শাহ একদিকে, একেবারে চুনিপুটি থেকে একেবারে রাজ্য নেতা পর্যন্ত বিভ্রান্ত, এরাই তো মারামারি করছে এখন। কাজে সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে বলতে চাইছি, আজকে ত্রিপুরা রাজ্যে আইন শৃঙ্খলার ক্ষেত্রে চরম অবনতি সেই জায়গার মধ্যে হয়েছে। মানুষের নিরাপত্তা নেই। কাজে মানুষের নিরাপত্তার প্রশ্নে, বেকার যুবকের কাজের প্রশ্নে, শ্রমিকের কাজের প্রশ্নে, কৃষকের বাঁচার প্রশ্নে আজকে মানুষ চাইছে পরিবর্তন। বস্তু গতিশীল, এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। কাজেই অবিসম্ভাবী সেখানে পরিবর্তন হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আমাদের জারি আছে। আমাদেরকে শেষ করা যায় না, কমিউনিস্টদের শেষ করা যায় না। এরা লড়াই করে, মানুষের স্বার্থে লড়াই করে বেঁচে থাকবে, আগামী দিনও লড়াই করে। এবং এই যে ত্রিপুরা রাজ্যে যেটা চলছে, এটার থেকে বিজেপির হাত থেকে, ফ্যাসিস্টদের হাত থেকে মুক্ত করার জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম জারি থাকবে, জারি আছে। একেবারেই কমিউনিস্টদের শেষ করা যায় না, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার করবেন এই আশা ব্যক্ত করেছেন। এতক্ষণ আমাদের সাথে লোককথার বিশেষ অনুষ্ঠানে ছিলেন নিত্যানন্দ বর্মন, সোনামুড়া মহকুমা কমিটির অন্যতম সদস্য। আজকের মতো এখানটা বিদায় নিচ্ছি, শুভরাত্রি।